SSD অফিশিয়াল। চলো আমরা বিয়ে করে ফেলি। তানিশার এ ধরনের কথায় বাদাম খেতে থাকা আরিফ হঠাৎ করে ভিমরি খায়। এ মেয়ে বলে কি, পাগল নাকি? তোমার মাথাটা কি গেছে তানিশা? এটা কি বিয়ে করার সময়? তুমি মাত্র অনার্স থার্ড ইয়ার, এত তাড়াহুড়ো কিসের? তাড়াহুড়া আমার না, আমার বাবা মায়ের। হুট করে দেখবে পাখি উড়ে গেছে। এসব কি ধরনের কথা? কারণ তারা আমার জন্য ছেলে দেখছে। তানিশা, তুমি খুব ভালো করে জানো আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। চাকরি পেয়েছি কেবল 2 মাস। আমার ছোট বোন, 2টা ভাই বোন আছে। বাবা রিটায়ারমেন্টে গেছে। আমার উপর পুরো সংসার। আমি আরেকটু গুছিয়ে নিয়ে তারপর বিয়েটা করতে চাই। তোমার অনার্স ফাইনাল হয়ে যাক, তারপর না হয় দেখা যাবে। ঠিক আছে, এই কথাগুলো তুমি আমার বাবা মাকে বোঝাও। তানিশা রাগ করে চলে গেল। রাগের ফলাফল এখন আরিফ তানিশার বাসায় জবুথবু হয়ে বসে আছে। তানিশার বাবা গম্ভীর গলায় বললেন, তানিশা তোমার কথা বলেছে? চাকরি করছো মাত্র 2 মাস, কিন্তু আমরা তানিশার জন্য একজন পারফেক্ট ছেলে চেয়েছি। আঙ্কেল, আমাকে কিছুদিন সময় দিন। কিছুদিন সময় দিয়ে তুমি কি করবে? তুমি নিজেই তো বলছো তোমার বেতন 40,000। কিছুদিন পর নিশ্চয়ই 1 লাফে 1 লাখ টাকা হয়ে যাবে না? এরপর আর কোনো কথা চলে না। আরিফ উঠে পড়ছিল। তানিশা হাত চেপে ধরল। বাবা, আমি ওকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকতে চাই। পরের 2 দিন তানিশার বাসায় তুলকালাম কাণ্ড ঘটে গেল। বাবা রাজি হলেও মা কিছুতেই রাজি নয়। অবশেষে তানিশা হাতে পায়ে ধরে তাদেরকে রাজি করালো। আরিফের বাবা মা যখন তানিশাদের বাসায় এলো, তখন তানিশার বাবা মা অবশ্য যথেষ্ট আপ্যায়ন করলেন। দিনক্ষণ ঠিক হয়ে যাবার পর এলো দেনা পাওনার প্রশ্ন। তানিশা আর আরিফ পাশাপাশি বসেছিলেন। বলুন, আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা? তানিশার বাবা আরিফের বাবাকে উদ্দেশ্য করে বললেন, না না, কি যে বলেন, আপনারা মেয়ে দিচ্ছেন এই যথেষ্ট। মেয়ে আমরা আমাদের মতো করে সাজিয়ে নিব। তানিশার বাবা বলল, আমার মেয়ে আমি সাজিয়ে দিব, সেটা আমার ইচ্ছা। আপনাদের কোনো চাওয়া নেই শুনে ভালো লাগলো, কিন্তু আমাদের একটা চাওয়া আছে। কি চাওয়া বিয়ে সাহেব? দিনমোহর হতে হবে 20 লক্ষ টাকা। আতকে উঠল আরিফের পক্ষের সবাই। আমার ছেলে রোজগার করে মাসে মাত্র 40,000 টাকা, দিনমোহর 20 লক্ষ টাকা হয় কি করে? আরিফ নিজে বলে উঠল, আঙ্কেল আপনি সব কি বলছেন? এত টাকা দিনমোহর? শোনো, আমাদের একটা স্ট্যাটাস আছে। তোমার কাছে কোনো বিয়ে দেওয়ার কোনো রকম ইচ্ছে আমাদের ছিল না। তারপরও তানিশার জোরাজুরিতে আমরা রাজি হয়েছি। এখন যদি দিনমোহরের অঙ্ক কম হয়, তাহলে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কথা বলতে শুরু করবে। তোমার বেতন কত এটা কেউ দেখতে যাবে না, কিন্তু বিয়েতে দিনমোহরের অংশ সবাই শুনবে। আরিফের মুখ অন্ধকার হয়ে গেল। বাবা, আমি একটু আরিফের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। তানিশা আরিফকে নিয়ে পাশের রুমে চলে যায়। এসব কি শুরু হয়েছে তানিশা? ফজলামো হচ্ছে? তুমি জানো না আমার অবস্থা? আমি কত কষ্ট করে বাবা মাকে রাজি করিয়েছি তা কি তুমি জানো? তুমি কি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করছো? আশ্চর্য, তোমার এটা মানতে সমস্যা কোথায়? এখানে ডিভোর্সের প্রশ্ন আসছে না। ইসলাম ধর্ম মত। চুপ করো, তুমি আমাকে চাও নাকি চাও না? যদি চাও তাহলে এসে আমার বাবার সাথে হ্যাঁ বলো, আর যদি না চাও। কথা শেষ না করে তানিশা মুখ কালো করে ড্রয়িং রুমে ফিরে আসলো। পিছন পিছনে আরিফ এলো। বিয়েটা বেশ ধুমধাম করেই হলো। 3 মাস স্বপ্নের মতো উড়াল দিয়ে চলে গেল। এরপর হলো সেই কঠিন সময়। আরিফ, আমি তোমার বাবা মায়ের সাথে থাকতে পারবো না। কেন? বাবা মা আবার কি করেছে? কিছুই করেনি, কিন্তু তুমি তো জানো আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। এরকম ঘিঞ্জি পরিবেশে থেকে আমি অভ্যস্ত না। বাসায় এতগুলো মানুষ, সারাক্ষণ কেউ না কেউ কথা বলছে। শান্তিতে একটু মুভি দেখবো সেই উপায় নেই, কেউ না কেউ দরজা ঠেলে ভিতরে ঢুকে যাচ্ছে। আমি আমার নিজের একটা সংসার চাই, আলাদা সংসার, যেখানে আমি যা খুশি তাই করতে পারবো।
তোমাদের বাসায় প্রতি সপ্তাহে মেহমান আসে, ঘুমটা দিয়ে তাদের সামনে যেতে হয়। আমার পক্ষে এসব আর সম্ভব না। বিয়ের আগেই তো তোমার এসব ভাবা উচিত ছিল। আমি আমার সমস্ত কিছু তোমাকে খুলে বলেছিলাম, কিন্তু তুমি তো পাগল হয়ে গিয়েছিলে বিয়ে করার জন্য। তুমি এমন কোন রসগোল্লা না যে তোমাকে বিয়ে করার জন্য আমি পাগল হয়ে যাব। যদি তখন অন্য ছেলেকে বিয়ে করে নিতাম, তখন তো বলতে যে সব মেয়েরা এক, প্রেম করার সময় ঠিকই তোমার মতো ছেলেদের সাথে প্রেম করে, কিন্তু বিয়ে করার সময় বড় লোক ধরে। তোমাদের জাত আমার চেনা হয়ে গেছে। দেখো তানিশা, আমার পক্ষে সম্ভব না তোমাকে নিয়ে আলাদা বাসায় থাকা। কেন? আমি বাবা মাকে ছেড়ে আসিনি তোমার ভাঙ্গা ঘরে। তোমার ছাড়তে এত কষ্ট কিসের? আবারও ভুল বলছো তুমি। আমার আয়ে দুটি সংসার আমি চালাতে পারবো না। সব দায় তোমার একা নাকি? তোমার আরো ভাই বোন আছে। ওরা মাত্র পড়াশোনা করছে। আমি এসব বুঝতে চাই না। থাকবো না মানে থাকবো না। তানিশার রাগ খুব বেশি। সেই রাতে ব্যাগ গুছিয়ে সে বাবার বাড়িতে চলে গেল। আরিফ যদিও রাজি ছিল না, তবুও বাবা মায়ের কথায় তানিশাকে আনতে গেল। তাকে শূন্য হাতে ফিরতে হয়, সাথে মাথায় এক রাশ বোঝা নিয়ে। মেয়ে তারা আর দিবে না যদি না আরিফ আলাদা হয়। আরিফ পড়ে যায় বিপাকে, ধীরে ধীরে ডিপ্রেশনে ডুবতে থাকে। ওর বাবা মা ছেলের এই অবস্থা দেখে তাকে আলাদা সংসারের পরামর্শ দেয়, কিন্তু ওই বৃদ্ধ দুটি মুখ আর দুই ভাই বোনের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে আরিফ যেন আরও গুটিয়ে যায়। কেটে যায় 2 মাস। তানিশার বাসা থেকে পারিবারিক মামলার নোটিশ আসে। অনেক আজে বাজে কথা লেখা, যা কখনোই ঘটেনি। এবার ওরা ডিভোর্স চায়। এভাবে সংসার হয় না। আরিফ অনেকটা টলতে টলতে যেন নিজের দেহটাকে নিয়ে উপস্থিত হয় তার এক উকিল বন্ধুর কাছে। যা শুনে তাতে সে প্রায় হতবাক। বন্ধুটি তাকে পরামর্শ দেয়, তার ভাগ্য ভালো যে মেয়ে পক্ষ এখনো নারী নির্যাতন মামলা করে দেয়নি। দ্রুত তাদের দাবি মেনে নিয়ে আলাদা সংসার করাই বুদ্ধিমানের কাজ হবে, নয়তো দেনমোহরের টাকা না দিতে পারলে জেল পর্যন্ত হতে পারে। তানিশা আরিফের মন থেকে উঠে গেছে। আলাদা সংসারের তো প্রশ্নই ওঠে না। প্রচণ্ড ক্লান্তি আর বিষাদে ভেঙে পড়ে আরিফ। শেষ 3 দিন অফিসে যায়নি আরিফ। তার বিরুদ্ধে আরও 2টি মামলা হলো, যৌতুক আর নারী নির্যাতন। হাজতে কাটাতে হলো 7 দিন। কি জানি কিভাবে তার বৃদ্ধ বাবা আর উকিল বন্ধু মিলে তাকে জামিনে ছাড়িয়ে আনলো। চারপাশে নানা কথা আলোচনা, সব তার দোষ। চাকরিটা চলে গেছে। তানিশা সংসার করবে না আর। দেনমোহর শোধ করতে হবে, নয়তো অচিরেই আবার কারাবাস। তার বন্ধু তাকে বলে, বাংলাদেশি আইন এখন নারীদের পক্ষে। নারী নির্যাতন মামলা ভয়ঙ্কর মামলা। তাছাড়া ডিভোর্স যে পক্ষই দিক, দেনমোহর শোধ করতেই হয়। আরিফ শুধু অস্পষ্ট সুরে বলল, আচ্ছা, পুরুষ নির্যাতন আইন নেই? তার বন্ধু বলল, কি বললি? কিছু না। আরিফ দীর্ঘশ্বাস ফেলে। পরের দিন ভোরে আরিফের বাসা থেকে চিৎকার ভেসে আসলো। পাড়া প্রতিবেশী জড়ো হলো। আরিফ স্বেচ্ছায় চলে গেছে না ফেরার দেশে। জীবনের সমস্যা সমাধান করতে না পেরে আরিফ নিজেই নিজেকে বলে দিয়েছে। কিন্তু সত্যিই কি এটা সমাধান? এই কি তার প্রাপ্য ছিল? আমি আমার থেকে সবাইকে কিছু কথা বলছি, খুব মনোযোগ দিয়ে ভালো করে কথাগুলো শোনো। হয়তো অনেকের কাছে কথাগুলো ভালো নাও লাগতে পারে। নিজের সামর্থ্য অনুযায়ী বউকে দিনমোহর দাও। এখন প্রেম করে ভালোবেসে বিয়ে করবে বলেই যে তাকে 20 লাখ 30 লাখ টাকা দিনমোহর দিতে হবে, এটা কিন্তু কথা না। আর এটা করলে কি হয় আমি সবাইকে বুঝিয়ে বলছি। আমাদের এই দুনিয়াতে কেউই আপন না। মা বলো, বাবা বলো, ভাই বলো, বোন বলো, যত কেউই আছে কেউই আপন না। যখনই কারো স্বার্থে আঘাত লাগবে তখনই চিনতে পারবে তার আসল রূপ। সে মা হোক, বাবা হোক, ভাই, যেই হোক। এখন অনেকেই বলবে যে না, আমার বাবা অনেক ভালো, সবার বাবা মাই ভালো। কিন্তু যখনই কারো স্বার্থে আঘাত লাগবে তখন দেখবে যে তোমাকে সে চিনবেই না।
আর সেখানে প্রেমিক বউ তো অনেক দূরের কথা। এখন কথা হচ্ছে, কেউ ভালোবেসেই বিয়ে করুক আর কেউ প্রস্তাবের মাধ্যমে বিয়ে করুক। কেউ কি তাকে ছাড়ার জন্য বিয়ে করে? না, সারা জীবন তার সাথে কাটানোর জন্যই তাকে বিয়ে করে। কিন্তু একটা সময় অনেকেরই অনেক ঝামেলার কারণে, বিভিন্ন কথার কারণে ডিভোর্স হয়ে যায়। ভালোবেসে বিয়ে করলেও হয়, আবার প্রস্তাবের মাধ্যমে বিয়ে করলেও ডিভোর্স হয়ে যায়। এখন ডিভোর্স হতেই পারে, মানুষের মধ্যে ঝগড়া লাগতেই পারে। সবাই কিন্তু এক না, সবার চিন্তা ভাবনা এক না, সবার মন মানসিকতা এক না। আজকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলল, মনে হবে তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো। বাট সে যে 2 দিন পর চেঞ্জ হবে না, 2 দিন পরে যে আপনাকে ভালো লাগবে না, এটার কোনো গ্যারান্টি নেই। আজকে মনে হচ্ছে সারা জীবন থাকতে পারবে, কিন্তু 2 দিন পর মনে হবে তোমরা দুইজনই দুজনকে দেখতে পারবে না। তো আজকে মজায় মজায় তাকে 40 লাখ 50 লাখ টাকা কাবিন দিলাম, তখন সে টাকাটা দিবা কোথা থেকে? তখন তো এই ছেলেটার মতোই হবে। তখন তো এই ছেলেটার মতো এই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ 10-20 লাখ টাকা তো আর 1-2 টাকা না। যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাদের কাছে অনেক টাকা এটা। এখন আমার নিজের বিবেক থেকে আমি কিছু কথা বলছি। 10-20 লাখ টাকা কাবিন দিলে সেই সংসারে কি অশান্তি হয়? বেশি কাবিন দিলে সে সংসারে ছাড়াছাড়ি, ডিভোর্সের পরিমাণটা বেড়ে যায়। বিশ্বাস হয় না? আচ্ছা, আমার সাথে কথাটা মিলিয়ে দেখো। এখন তুমি দেখেই বিয়ে করো বা প্রেম করেই বিয়ে করো, তুমি 20 লাখ টাকা কাবিন দিলা। তো দুইটা মানুষ সংসার করতে গেলে ঝগড়া হবেই, মারামারি হবেই, কথা কাটাকাটি হবেই। তো যখনই ঝগড়া হবে, তখনই মেয়েটার মাথায় এই ভাবনাটা অটোমেটিকলি চলে আসবে। তো ধরেন মেয়েটি বলল যে আমরা আলাদা থাকবো, ছেলেটি শুনলো না। ধরেন ছেলেটি মা বাবাকে বেশি পছন্দ করে, আদর করে, ছোট ভাই বোনকে আদর করে, তাদের জামা কাপড় কিনে দেয়, টাকা পয়সা দেয়। এগুলো মেয়েটার সহ্য হয় না, মানে কোনো ভালো জিনিসই তার সহ্য হয় না। তখন সে ভাববে, আমাকে তো কাবিন দিয়েছে 20 লাখ টাকা, আমার কথা শোনে না, আমি চলে যেতে চাই, আমি চলে যাব। আমি যখনই চলে যেতে চাবো, ও তো 20 লাখ টাকা আমাকে কাবিন দিতে পারবে না। তখন আমার কথা মতোই আর উঠতে বসতে হবে। তো তখন মাথায় এগুলো ঘুরতে থাকবে, কারণ সে তো 20 লাখ টাকা আসলেই দিতে পারবে না। তখন সে চলে যেতে চাইবে, মামলার ভয় দেখাবে, অনেক কিছুর ভয় দেখাবে। তখন বাধ্য হয়ে ছেলেটা তার কথা মতোই চলবে। এভাবে আস্তে আস্তে সংসার অশান্তি হবে, অনেক কিছুই হবে। এক কথায় ছেলেটার সরলতার সুযোগ নেবে। তারপর হচ্ছে আর একটা বিষয়, কাবিন মিডিয়ামটা দিলেই ভালো। মিডিয়ামটা দিলে ছাড়াছাড়ির সম্ভাবনা অনেক কম থাকে। কিভাবে? ধরেন আপনি 5 লাখ টাকা কাবিন দিলেন বা 3 লাখ টাকা কাবিন দিলেন, তো মেয়েটার মনে কখনোই আজে বাজে ভুল চিন্তা ভাবনা কোনো কিছু আসবে না। কারণ এগুলো আসার আগে সে ভাববে যে আমি যদি এগুলো ভুল করি, আমি যদি আমার হাজব্যান্ডকে আলাদা হতে বলি, আমার হাজব্যান্ডের ভালো কাজে বাধা দেই, তার অবাধ্য হয়ে চলি, তাহলে সে আমাকে যে কোনো টাইমে ডিভোর্স দিয়ে দিতে পারে। কারণ 4-5 লাখ টাকা তো কোনো বিষয় না, অনেক কষ্ট মষ্ট করে সে ডিভোর্স দিয়ে দিতে পারবে। তখন মেয়েটা ভাববে যে আমার যদি ডিভোর্স হয়ে যায় তো আমার কি হবে পরে, আমাকে কে বিয়ে করবে, আমাকে কি করবে। আর যখনই 20-30 লাখ টাকা কাবিন হয়, তখন সে ভাবে যে 20-30 লাখ টাকা হলে আমি যে কোনো কিছুই করতে পারবো। আমার জন্য হাজার হাজার ছেলে লাইন ধরবে, কারণ আমার টাকা আছে। আর টাকা হলেই পৃথিবীতে সব কিছুই হয়। একটা ডিভোর্সি মেয়ে যদি কোনো ছেলেকে 20 লাখ টাকা দিতে চায়, তো তাকে যে কোনো ছেলে আমার মনে হয় বিয়ে করবে। সবাই করবে না, কিন্তু বেশিরভাগ মানুষই করবে। তো তার কোনো টেনশন নেই। আর যখন একটা বিয়েতে কাবিন থাকবে 2-3 লাখ টাকা, সে সবসময় এই ডিভোর্স জিনিসটা নিয়ে অনেক ভয় পাবে। সে তার হাজবেন্ডের কথা মতোই চলবে, কখনোই সে ভুল পথে চলবে না। ভুল পথে চলার আগে তার মাথায় এটাই আসবে যে আমার হাজবেন্ড চাইলেই যে কোনো মুহূর্তে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারবে, কারণ 2-3 লাখ টাকা বিষয় না। আর তাকে ডিভোর্স দিলে তাকে আর কেউ বিয়েও করবে না, মানে ভালো কোনো ছেলে তাকে বিয়ে করবে না। তো যাই হোক, আশা করি আমি যা বোঝাতে চেয়েছিলাম হয়তো তোমরা অনেকেই বুঝেছ। আর আমার এই কথাগুলো, এই যুক্তিগুলো কার কি মনে হবে সেটাও জানি না। যদি কারো কাছে খারাপ লেগে থাকে তাহলে সরি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে।
আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে। আর আমার যুক্তিগুলো তোমার কাছে ঠিক মনে হয়েছে না ব্যাটিক মনে হয়েছে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সে পর্যন্ত ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।